উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। উনি খুবই ডিপলি শক হয়েছেন, স্যাডেন্ড হয়েছেন। এদিকে কে বসবে এখন উপদেষ্টা হাসান আরিফের জায়গায়? এইটা নিয়ে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করেছে এবং দেশের মধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কি হবে এখন এই বাংলাদেশে? মনে ভুলে গিয়েছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যেই দেশে উনি একজন রেপিস্ট, উনি আমার একজন এক্স শ্বশুর ছিল, উনি আমার সাথে অন্যায় করে। এখন যখন হাসান আরিফ উপদেষ্টা হলেন, তার পা তো মাটিতে পড়ছে না। খেলা কিন্তু এক ধরনের শুরু হয়ে গেছে, তবে এই খেলার পরিণতি কারোর জন্য কিন্তু কল্যাণ বয়ে আনবে না। একটা সময় আসলে আবার সবাই নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারবে। রাজনীতি বড় খারাপ জিনিস। রাজনৈতিক দলের টার্গেটই থাকে ক্ষমতা, আর সেই ক্ষমতায় যাওয়ার জন্য এখন আমাদের যে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যাদের প্রাইমারি সেকশন হচ্ছে জাতীয় নাগরিক। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। ডক্টর ইউনূস একজন নোবেল লরেট, বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি একটা নোবেল পুরস্কার পেয়েছেন, তাই না? এখন উনার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যে তাকে জেলে ঢুকিয়েই ছাড়বে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। অবশেষে সার্জিস লাইনে আসছে। যাই হোক, সবাই লাইনে আসবে, কারণ আওয়ামী লীগের প্রশ্ন তো আমরা চুপ থাকবো না। যেখানে আওয়ামী লীগ আসবে, বাংলাদেশে পুনর্বাসন হবে, সেই ব্যাপারে আমরা চুপ থাকবো না। তোমরা রাজনৈতিক দল করবো, ভালো কথা। যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ, সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না। ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে। ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে, সেটা আলোচনায় আসা উচিত। উপদেষ্টা হাসান আরিফের গতকাল রাতে মৃত্যু হয়েছে, এইটা আপনারা সবাই দেখেছেন, কিন্তু তার জায়গায় কে বসবে, তার ক্ষমতাটা কে পাবে, এইটা নিয়েই কিন্তু বাংলাদেশে অনেক আলোচনা হচ্ছে, আবার সমালোচনা হচ্ছে। এবং উপদেষ্টা হাসান আরিফকে নিয়েও অনেক কথা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যে কিন্তু কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং ভিডিওর প্রথমে যে অংশবিশেষগুলো দেখেছেন, সেইগুলোর বিস্তারিত আপনারা দেখতে পারবেন। তাহলেই কিন্তু বুঝতে পারবেন উপদেষ্টা হাসান আরিফের জায়গায় কে বসবে এবং আমাদের দেশের মধ্যে কি হতে যাচ্ছে। গাইজ, আপনারা তো গত কিছুদিন ধরেই দেখছেন দেশের মধ্যে অনেক অস্থিতিশীল কার্যকলাপ হচ্ছে। তার মধ্যে কি হয়েছে? এই উপদেষ্টার মৃত্যু হয়েছে। এখন কিন্তু সর্বশেষ একটি সিদ্ধান্ত হয় এবং সর্বশেষ এইসবের সমাধান হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। এর আগে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে দেখুন, সংবাদটা পেলাম যে মাননীয় উপদেষ্টা হাসান আলী সাহেব মারা গেছেন। উনি খুবই ডিপলি শক হয়েছেন, স্যাডেন্ড হয়েছেন এবং উনি তখনই আমাদেরকে বললেন যে এটা না, উনি নেমে বললেন যে আমি এখনই হাসপাতালে যাব। ওইখান থেকে উনি কোনো আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ইয়ে ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখতেছেন স্যার খুব শক হয়েছেন। তো উনি ওনার একটা কন্ডোলেন্স মেসেজ একটু পরেই এখনই আমরা দিচ্ছি। এখন উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে। আপনারা জানেন হাসান আরিফ বাংলাদেশের লিগাল প্রফেশনের একজন মহিরুহ ছিলেন। বাংলাদেশের অনেক লিগাল অ্যাক্টিভিজম, যেগুলো ডিসেন্টিং ভয়েসগুলো বা ডিসিডেন্টদেরকে উনি ডিফেন্ড করেছেন। বাংলাদেশের মার্জিনালাইজ কমিউনিটির সাথে উনি দাঁড়িয়েছেন। ওনার এই লিগাল অ্যাক্টিভিজমের, ওনার যে ল প্রফেশনের এই যে ওনার যে মানুষের প্রতি যে দরদ, এটা অনেক পুরনো এবং এটা উনি অনেক। গতকালকে রাতে আমি ভিডিওটা দিয়েছিলাম, তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়বে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাতরা। একটা রাজনৈতিক দল গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, আর সেই চেষ্টাতে তারা যত দ্রুত সম্ভব নিজেদের শক্তি, সামর্থ্য, কর্মী সংখ্যা, ভোটার সংখ্যা, পাশাপাশি 400+ উপজেলাতে নিজেদের প্রতিনিধি দল তৈরির জন্য ব্যাপক কাজ করছেন। আর যেহেতু নির্বাচনের একটা টাইমলাইন চলে আসছে, সো রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে নিবন্ধন করা, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি প্রাপ্ত হওয়া, আরও বিভিন্ন ইস্যু নিয়ে এখন কিন্তু মাঠে তোড়জোড় কর্মসূচি চালাচ্ছে এই সমন্বয়করা। তো এদের মধ্যে দ্য ব্লুটুথ বয় সার্জিস এবং হাসনাত, তারা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন। বিভিন্ন সভা, সেমিনার, অনেক কিছুতে তারা কানেক্ট হচ্ছেন। তো এই কর্মসূচিগুলো করতে গিয়ে একটা বিরাট ভুল করে ফেলেছেন, আর এটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে কিন্তু দিন শেষে ক্ষমাও চাইছেন।
এই যে কাউন্সিলরদেরকে নিয়ে ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে কাউন্সিলর সমাবেশ নামক একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে অংশগ্রহণ করেছিলেন আপনার সার্জিস, মানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য যিনি সংগঠক সার্জিস। আর এ নিয়ে দিন শেষে সেখানে অংশগ্রহণ করার কারণে তিনি আপনার সরি বলেছেন, ক্ষমা চেয়েছেন। কারণ হচ্ছে ওইখানে তারা এই কাউন্সিলরদের সমর্থন চেয়েছিলেন। তো এরা তো 95% আওয়ামী সমর্থন, এই যারা কাউন্সিলর আছে বিএনপির 5% হতে পারে। তাহলে এদেরকে নিয়ে ক্ষমতায় বা রাজনৈতিক দলের লোভে স্বার্থে সামহাও এরা কিন্তু বলে গেছেন আপনাদের সমর্থন চাই। তো এরা সমর্থনটা মানে কারার? আবার এদের মধ্যে অনেকে আছে যারা প্রকাশ্যে এই ছাত্র হত্যাতে বা জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে বা ধরেন মাঠে ছাত্রদেরকে পিটাইছে, বিভিন্ন ভূমিকা এখানে কাউন্সিলররা অ্যাক্টিভ ছিল, অনেকে নিয়ে নিউজ শুরু হয়েছে। তো তাদের সমর্থন আপনি চাইলেন কেন? পলিটিক্সের মাঠে নিজেদের অবস্থানটাকে আর একটু শক্ত করার জন্য। এখন পরিস্থিতি যখন খারাপ হয়েছে, বাটে পড়ছে, তবে বয়স কম, একবার আবার কমও বলা যায় না, মাস্টার মাইন্ড লেভেলের পোলাপাইন। বলা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 5,500 কাউন্সিলর আছে। সার্জিস লিখছে যে এর মধ্যে প্রায় 1,500 কাউন্সিলরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সাথে কিছুদিন পূর্বে দেখা করে। কিন্তু তাদের সাথে কেন দেখা করে আমি এটাও বুঝলাম না। সরকার আছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, বা এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আমি জানি না। তো বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলেছিল আমরা সকল কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি না, বরং আমরা 5,500-এর মধ্যে 1,500 কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি। তাদের ভাষ্য ছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতীত বিএনপি, জামাত এবং স্বতন্ত্র জায়গা থেকে যারা প্রতিদ্বন্দ্বী করে নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিনিধিত্ব করছেন। ওই যে 5%-এর কথা তারা বলছেন, কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন এদের অনেকেরই ছবি কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে পোস্ট করা হয়েছে, একদম নাম ছবি সহ, যে কে কার দ্বারা লাঞ্ছিত হয়েছে। কারণ এই কাউন্সিলগুলো তো ছড়ানো ছিটানো সারা বাংলাদেশে। তো স্থানীয় যে যার হাতে লাঞ্ছিত হয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে পোস্ট করা শুরু করছে। দেন সার্জিসের হয়তো বিষয়টা বোধগম্য হয়েছে যে কোথায় ভুলটা হয়ে গেছে। তো বলা হচ্ছে যে তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামতের সারমর্মটা এমন ছিল যে প্রথমত নির্বাচনে তারা দলীয় প্রতীকে অংশগ্রহণ করেনি, পাশাপাশি 16 বছরে আওয়ামী লীগের মাধ্যমে মামলা, জেল, জুলুম, আচ্ছা তারা ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় নির্বাচন করে জয়লাভ করেছে। আর ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তো কয়েকজন ছবি ভিডিও দেখিয়েছে। তাছাড়া ইউনিয়ন পরিষদে দলীয় মার্কায় আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকে নির্বাচিত হয়েছে, তাহলে ব্যক্তিগত যোগ্যতায় জয়লাভের পরেও তারা কেন শপথে বহাল থাকার দাবি করতে পারবেন না? যে কাউন্সিলর আওয়ামী লীগের দোষর ছিল তারা পালিয়ে গেছে, আওয়ামী লীগের বিপক্ষে লড়াই করে এই সরকারের কাছে এটা তাদের জন্য। আচ্ছা যাই হোক, এখানে বিশাল বক্তব্য সার্জিস বিষয়টাকে বুঝাইছে। আসলে এখানে যে জায়গাটাতে বাটে পড়ে গেছে সেই জায়গা থেকে তারা একটা মতবিনিময় সভা করতে চেয়েছিল এবং তাদের কথাগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই সমন্বয়কদের বা জাতীয় নাগরিক কমিটির নেতাদের মনে হয়েছে যে একটা কি বলা যায়, একটা প্রোগ্রাম করাই যায়। তো তাদের কথাগুলা তারা শুনছে। তখন মনে হয়েছে যে দলীয় প্রতীকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ এখনও বিদ্যমান রয়েছে, স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের অভাবে কিছুটা স্থবির। তো জনগণের পালস বুঝে সে অনুযায়ী প্রয়োজনীয় রেসপন্স করতে পারছে না কাউন্সিলররা। এখানে নানান বক্তব্য পলায় অনেক বড় লেখা লিখছে। তা আমি যতটুকু দেখতে পেলাম, তো ফাইনালি তার বক্তব্য ছিল গতকালকের বক্তব্যে আমাদের 2-1 জনের কিছু শব্দ বাক্য এমন ছিল যা আমাদের বক্তব্যে আসা উচিত হয়নি। এই জন্য আমি দুঃখিত, কিন্তু অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো ঘটনায় আমরা সেখানে যাইনি। সমালোচনার জন্য তিনি উন্মুক্ত দ্বার দিয়েছেন। তো আমি গতকালকের ভিডিওতে বলছি যে এদেশের রাজনীতিবিদরা বড় ব্লুটুথ। তুমি তো নিজেই দেখো, তুমি নিজে একসময় ছাত্রলীগ করছো, আবার সেই ছাত্রলীগের বিরুদ্ধে তোমার অবস্থানটা আজকে দেখো। তো এদেশের রাজনীতিবিদরা অনেকেই বিভিন্ন কারণে এখন যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, তো সবাই যারা এরকম বড় অংশ তারা আওয়ামী লীগের বিপরীতে অবস্থান নেবে, বলো যে ভাই আমি আওয়ামী লীগের সাথে নাই, কিন্তু ছবি তো আসা শুরু হয়েছে। তা একটু সচেতন হতে হবে। রাজনীতির মাঠটা বড় পিচ্ছিল, আমাদের থেকে তোমরা ভালো বোঝো কম বেশি যে জায়গাতে তোমরা লিড করছো। তবে এমন কোনো কিছু করা যাবে না। এমনি নিজেদের মধ্যে অনেক বিভাজন হয়ে গেছে, কিন্তু সমন্বয়কদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ ইস্যুতে সবাই এক, এছাড়া অন্য ইস্যুতে সবাই আলাদা হাঁটে, কেউ কাউরে চিনে না, পাত্তা দেয় না, একজন আরেকজনকে মানতে চায় না। তো সেই জায়গায় বাকি যাদের সমর্থন আছে এই মুহূর্তে এই রাজনৈতিক দল, এই কিংস পার্টি, কেউ কেউ বলছেন এগুলো কিন্তু কোথাও না কোথাও মানুষের কাছে পজিটিভও আছে, নেগেটিভও আছে। হাসিনা আপু এটা করলো কি ভাই? মাথায় নষ্ট। পুরা বাংলাদেশ 1 নম্বরে নিয়েছে হাসিনা আপু। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশ
মানে 1 নম্বর হয় প্রযুক্তিতে, অর্থনীতিতে, ঠিক আছে? আর আমাদের বাংলাদেশ হয় 1 নম্বর হয় হচ্ছে দুর্নীতিতে, 1 নম্বর হয় স্বৈরাচার পালানোতে। শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালাইছে এটা পৃথিবীর 1 নম্বর হয়েছে, ইকোনমিক্স নিউজ করছে যে এটা হয়েছে 1 নম্বর, দ্বিতীয় সিরিয়া। চিন্তা করতে পারছেন, মানে 24 যারা পালাই গেছে, 1 নম্বর অবস্থাটা হচ্ছে আমাদের আপা পৃথিবীতে। এত বড় মানে গণঅভ্যুত্থান হয় নাই, চিন্তা করতে পারছেন? আমাদেরকে কোথায় নিয়ে গেছে আমাদের আপা? পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে 1 নম্বর হচ্ছে। আমরা দূষিত শহর, আমরা দুর্নীতি, আমরা চুরি করা, আমরা অর্থ পাচার করা, আমরা মনে করেন সবকিছুতে 1 নম্বর হচ্ছি। আমাদের আর কিছুতে 1 নম্বর হওয়ার দরকার নাই, আমাদের প্রযুক্তিতে হওয়ার দরকার নাই। আমরা চুরি করে 1 নম্বর হই, আমরা টাকা পাচার করে 1 নম্বর হই, আমরা পালিয়ে যাওয়াতে 1 নম্বর হই। আমার মনে হয় না যে পালিয়ে যাওয়াতে কোনো দেশ এইভাবে পালাইছে, কোন রাজনৈতিক দল এইভাবে পালাইছে, আমার মনে হয় না। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আওয়ামী লীগ যেভাবে পালাইছে এইভাবে কোনো রাজনৈতিক দলই পালায় নাই। যেখানে আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের লোক, একটা ইউনিয়নের চেয়ারম্যান এবং জাতীয় মসজিদের খতিবও পালাই গেছে। চিন্তা করেন কি পালাইছে, এর থেকে পালানো হইতে পারে? পালানোতে 1 নম্বর হয়েছে, এর থেকে পালানো কিন্তু হইতে পারে না। একটা ইউপি চেয়ারম্যানও পালাই গেছে, একটা মেম্বারও পালাই গেছে। এত বড় পতন কি দেখছে কখনো জাতি? দেখছে? পৃথিবী দেখছে? দেখে নাই তো। ইকোনমিক্স নিউজ করছে 1 নম্বরে বাংলাদেশের অবস্থান পালিয়ে যাওয়াতে। আল্লাহ জানে আরো কত কিছুতে আমরা 1 নম্বর হব, বুঝতে পারছেন? আরো অনেক কিছুতে 1 নম্বর হব, সেদিকে বাংলাদেশ যাচ্ছে। এমন পালাইছে 15ই আগস্ট জাতির আব্বার মৃত্যুবার্ষিকী, সেখানেও কিছু করতে পারে নাই। 16ই ডিসেম্বরে যে একটা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে সেইটাও নাই, কোনো কিছুই নাই। পালিয়ে যাওয়াতে এর থেকে বেশি রেকর্ড হইতে পারে? পালিয়ে যাওয়াতে এর থেকে বেশি রেকর্ড হইতে পারে? ইকোনমিক্স কম করে লেখছে, আরো বেশি লেখা দরকার ছিল, কম করে লেখছে। বঙ্গবন্ধুর যে মাজার সেখানেও কেউ ফুল দিতে পারে নাই, শেখ মুজিবের মাজার। তাহলে কি অকাম করছে, কি পালানটা পালাইছে, চিন্তা করছেন? পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের পতন মেবি কোথাও হবে না। আর এরকম স্বৈরাচার ছিল না। লেডি মাফিয়া, বুঝেন কিছু? যে মহিলা স্বৈরাচার পৃথিবীতে ছিল না। যে হিটলারও ফেল করছে, এর মাথায় দিলে কি ছিল বোঝেন? ওই যে বলতো বাঘের বাচ্চা বাঘ, স্বৈরাচারের বাচ্চা স্বৈরাচার, আর বাপ ছিল তো স্বৈরাচার। বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব, তার মেয়ে তো স্বৈরাচার হবেই। তার মেয়ে হয়েছে স্বৈরাচারের বাচ্চা স্বৈরাচার, আর স্বৈরাচার হয়ে পৃথিবীতে নাম লেখাইছে 1 নম্বর। যে পতনের দিক দিয়েও 1 নম্বর হয়েছে, স্বৈরাচারের দিকেও 1 নম্বর, পতনের দিকেও 1 নম্বর হয়েছে। বাংলাদেশের মাথা উঁচা করে দিছে ভাই। শেখের বেটি বলে কথা উঁচা করবে না। সবাই একটা কথা বলি, এই শেখের বেটির বাংলাদেশে জায়গা হবে না। পৃথিবীর কোনো স্বৈরাচারই ব্যাক করতে পারে নাই, শেখের বেটিও বাংলাদেশে ব্যাক করতে পারবে না, এটাতেও রেকর্ড হবে। উনি উপদেষ্টা হোক আর যা ইচ্ছা তাই হোক, আমার বাচ্চাদের দাদা উনি একজন রেপিস্ট, উনি আমার একজন এক্স শ্বশুর ছিল, উনি আমার সাথে অন্যায় করেছে। 2018 সাল থেকে এই পর্যন্ত আমার সাথে নির্যাতন আমি শিকার হয়েছি। আমি তার এগেনস্টে কথা বলতেছি, ব্যক্তি হাসান আরিফের বিরুদ্ধে, উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে আমি কথা বলছি না। জুলাই গণ অভ্যুত্থানের পরের এই ঘটনা, তো এই মহিলাটা ওনাকে বিতর্কিত করতে চায়। এই ঘটনাটা ঘটেছে, আমার বিয়ে হয়েছে 2018 সালে এবং আমার বাচ্চাটা হয়েছে, প্রথম বাচ্চা হয়েছে 2019 সালে, দ্বিতীয় বাচ্চা হাসান আরিফ মেরে ফেলেছে 2020 সালে, তৃতীয় বাচ্চা মেয়ে বাচ্চা বলে 2021 সালে আমাকে গর্ভবতী অবস্থায় কারাগারে দিয়েছে, সেটা 2021 সালে। তাহলে আমি তাকে এখন কেন বিতর্কিত করব? কোনো অপরাধে না, মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে 326/307 সেকশনে আমাকে কারাগারে দিয়েছে। পিবিআই এবং নিউ মার্কেট থানা দুইটাই আমাকে এফআরটে দিয়েছে, কারণ এই মামলায় তারা কোনো কিছুই পায় না। একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেফতার করেছে। আপনারা এগুলি সব ইউটিউবে দেখতে পারবেন, কত শো নিউজ হয়েছে তাদের এগেনস্টে, কিন্তু তাদের কখনোই কোনো এগুলি নিয়ে মাথা ব্যথা নাই। এগুলি কোনো সাজানো ঘটনা নয়, এগুলি একদম সুস্পষ্ট সত্য কথা। আচ্ছা, একটা প্রশ্ন তো চলে আসতেছে যে ঘরের সমস্যা, এটা ঘরের সমস্যা না। প্রথমত এই কথাটা বলে সে তাকে বাঁচাতে চাইছে, এটা অবশ্যই ঘরের সমস্যা না। এটা যদি ঘরের সমস্যা হইতো তাহলে এটা আমার ডিভোর্স, আপনার আর মানুষের ডিভোর্স হয় না? প্রতিদিন শত শত ডিভোর্স হচ্ছে না? তাহলে আফটার ডিভোর্স আমাকে 3 বছর এখন পর্যন্ত হাসান আরিফের বাসায় থাকতে হচ্ছে কেন? স্বাভাবিক প্রশ্নের উত্তর দেন আমাকে। আমার ডিভোর্স হয়ে গেছে 2021 সালে 29 এপ্রিল, আজকে 2024 সাল, আমাকে কেন হাসান আরিফের বাড়িতে এখনো থাকতে হয়? আমি ওনার প্রফেশন নিয়ে কথা বলতে চাই না। উনি উপদেষ্টা হোক আর যা ইচ্ছা তাই হোক, সেটা আমার বিজনেস না। আমার
বিজনেস হচ্ছে আমার বাচ্চাদের দাদা, উনি একজন রেপিস্ট, উনি আমার একজন এক্স শ্বশুর ছিল, উনি আমার সাথে অন্যায় করেছে। 2018 সাল থেকে এই পর্যন্ত আমার সাথে নির্যাতন আমি শিকার হয়েছি। আমি তার এগেনস্টে কথা বলতেছি, ব্যক্তি হাসান আরিফের বিরুদ্ধে। উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে আমি কথা বলছি না। হ্যাঁ, উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে এখন আমি কথা বলছি, কারণ সে তার ক্ষমতার অপব্যবহার করে আসামিকে গ্রেপ্তার হতে দিচ্ছে না, মামলা হতে দিচ্ছে না। ওই হাসান আরিফকে নিয়ে আমি কথা বলতে চাই। যখন আমি এই প্ল্যাটফর্মে আসছি, পুলিশের কাছে আসছি, তখন যখন পুলিশ আমার মামলাটা স্বাভাবিকভাবে সাধারণভাবে নেওয়ার কথা, সেই মামলাটা স্বাভাবিকভাবে যখন হচ্ছে না, যখন ওই উপদেষ্টা হাসান আরিফের প্রভাবের কারণে হচ্ছে না, তখন আমি উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কথা বলতে চাই। কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনার যা কিছু চার দেয়ালের মাঝে ঘটেছে, সেইটা হচ্ছে ব্যক্তি হাসান আরিফ। সেই ব্যক্তি হাসান আরিফকে নিয়ে আমি অবশ্যই কথা বলবো। তাতে সে বিতর্কিত হলো না কি হলো, আই ডোন্ট কেয়ার। আমার কাছে এই মুহূর্তে কোনো এভিডেন্স নাই। সমস্ত ল্যাপটপ আর সমস্ত এভিডেন্স হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ কায়দা করে নিয়েছে। এখন আমি যদি এই কথা বলে ফেলি যে এটা করেছে, এখন আপনারা আমার কাছে এভিডেন্স চাইবেন, পুলিশ এভিডেন্স চাইবে, আমি তো এভিডেন্স দিতে পারবো না, তখন আমি মিথ্যাবাদী হয়ে যাব। সো এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে কথা না বলি। আমি কিছু এভিডেন্স জোগাড় করার চেষ্টা করছি, এভিডেন্স পাওয়া মাত্রই আমি মুখ খুলবো। একটু আগে আপনি বলেছিলেন যে হাসান আরিফ এপিস বলেছিলেন আপনি। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে জার্মানিতে বক্তব্য দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই বক্তব্য বলেছেন যে আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। এখন আমাদের প্রতিবাদের সময় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিরোধের ডাক দিয়েছেন। তাই আমি বলবো সারা বাংলাদেশের আমাদের তৃণমূলের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ সহ ছাত্র জনতা, আপামার, বঙ্গবন্ধুর যত সৈনিকদের কাছে সবাইকে আহ্বান করব যে আপনারা সবাই প্রস্তুতি নিন, সবাই প্রতিরোধ গড়ে তুলুন। এখন আমাদের প্রতিবাদ অনেক প্রতিবাদ হয়েছে, আর প্রতিবাদের সময় নেই। আমাদের ছাত্রলীগের নেতা ও কর্মীদেরকে এবং আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বিভিন্নভাবে বাংলাদেশে হয়রানি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। তাই এই হামলা মামলা আর সহ্য করা হবে না। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকলকে রাজপথে এর প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি কথা মনে রাখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল অপশক্তির পরাজিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল অপশক্তি এদেশ থেকে পালিয়ে যায়। তাই আমাদের এখনই ঐক্যবদ্ধ হয়ে সকলে রাজপথে ঝাঁপিয়ে পড়ার সময়। প্রস্তুতি নিন, যার যা আছে তাই নিয়ে সবাই প্রস্তুত থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যখনই ডাক দিবে তখনই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই পরাজিত শক্তিকে, ৭১-এর পরাজিত শক্তিদের, হায়নাদেরকে পরাস্ত করতে হবে। এই বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে। আমাদের বাংলাদেশে এক সুৎখুর মহাজন এনুস ৭১-এর পরাজিত শক্তিদেরকে নিয়ে আমাদের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। তাই আমাদের বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। মনে রাখবেন একটি কথা আমি বারবার বলি, যে সবাই যখন ঐক্যবদ্ধভাবে মরতে যাব তখন সবাই বেঁচে যাব, আর যখন একজন একজন করে বাঁচতে চাবো তখন কেউ বাঁচবো না, সবাই মরবো। তাই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে মরার জন্য প্রস্তুতি নিতে হবে। এই আধার কেটে যাবে ইনশাল্লাহ। ৭৫-এ বলেন, ৭১-এ বলেন, ৯০-এ বলেন, 111-এ বলেন, কখনই আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারে নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, নেত্রীর বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, কেউ আমাদেরকে পরাস্ত করে রাখতে পারে নাই। আপনারা যারা সারা বাংলাদেশে যেভাবে জয় বাংলার স্লোগান দিয়েছেন, সারা বাংলাদেশে যেভাবে বিভিন্ন জায়গায় যেভাবে আপনারা মিছিল করেছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন শেখ হাসিনার জন্য, আপনাদেরকে সকলে ধন্যবাদ জানাই। শুধু একটি অভিজ্ঞতার কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। শুধু একটি অভিজ্ঞতার কথা বলে, মাননীয় প্রধানমন্ত্রী যখন 111-এর সময় যখন বিদেশে ছিলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যেতে পারবে না সেই মর্মে একটি প্রজ্ঞাপন দিয়েছিল, নিষেধাজ্ঞা দিয়েছিল, যেন মাননীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশে, তখনকার নেত্রী যেন বাংলাদেশে যেতে না পারে। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
8 জন বা 9 জন, আমার এক্স্যাক্টলি নাম্বার নেই, এই 9 জনের প্রথম শাহবাগের ফুলের দোকানের সামনে থেকে আমরা মিছিল নিয়ে, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, সবকিছুকে উপেক্ষা করে আমরা 8 থেকে 9 জন মানুষ প্রথম মিছিল বের করে নেত্রীর প্রতিবাদ করেছিলাম। সেই 9 জনের মিছিল থেকে পরবর্তীতে 9 কোটি মিছিল হয়েছিল। সে 111-এর কুশীলবদেরকে পরাজিত করে আমরা 2008 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করেছিলাম। তাই আজকেও আপনারা যারা অল্প সংখ্যায় ছোট ছোট করে মিছিল করেছেন, সবাইকে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে তিনি বসে আছেন। তবে সেটি বিষয় নয়, বিষয়টি হচ্ছে তিনি হাসিনার সাথে নিয়মিত যে যোগাযোগ, এই যোগাযোগ এখন অব্যাহত রেখেছেন এবং মেনটেন করে যাচ্ছেন। এটি নিয়ে অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, অনেকে বলতে পারেন ভাই এটা কিভাবে সম্ভব। আমি আজকে সে বিষয়ে আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দিব যে শাহাবুদ্দিন চপ্পু এখনো কিভাবে হাসিনার সাথে সম্পর্ক কিংবা যোগাযোগ অব্যাহত রেখেছেন। একটা বাস্তব উদাহরণ দিলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। গত 14 ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী দিবস। সেদিন ভারতীয় পরিকল্পনায় পাকিস্তান ভারত যৌথ উদ্যোগেই আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। এ বিষয়ে সবাই আপনারা অবগত। সেদিন শাহাবুদ্দিন চপ্পু আমাদের মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যখন শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে যান, সেখানে আপনারা সবাই দেখেছেন না, তিনি হঠাৎ করে জুতা খুলে শহীদ বেদিতে উঠলেন, জুতা খুলে উঠলেন। কিন্তু আপনি একই সাথে তার আগের দুটো ভিডিও যদি দেখেন, শহীদ মিনার, স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়া, এরকম বেশ কয়েকটি ছবি হাসিনার সাথে, প্রত্যেকটাতেই তিনি জুতা পায়ে, হাসিনাও জুতা পায়ে শহীদ বেদিতে উঠে শুভেচ্ছা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। তাই হঠাৎ করে কি এমন হলো যে শাহাবুদ্দিন চপ্পু প্রত্যেকবার জুতা দিয়েই, অর্থাৎ জুতা পায়েই স্মৃতিসৌধে উঠছেন, শহীদ মিনারে যাচ্ছেন, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যাচ্ছেন, আর এবার হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই তার পাশে দাঁড়িয়েছেন, ঠিক তখনই তিনি জুতা খুলে লাল যে কার্পেট, সেই কার্পেটে উঠে সামনে আগাচ্ছেন। এইটা দেখে আপনাদের কি কনস্পিরেসি, ষড়যন্ত্র মনে হয় না? এটাকে লাগে না? এটি পরিষ্কারভাবে একটি ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্র কনস্পিরেসি ইন্ডিয়া থেকে আমদানিকৃত। ওই যে বললাম হাসিনার সাথে তার নিয়মিত যোগাযোগ হয়, স্কাইপি বলেন, অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এগুলোতে নিয়মিত খনি হাসিনার সাথে শাহাবুদ্দিন চপ্পু বর্তমান আওয়ামী রাষ্ট্রপতি, তার সাথে তার কথা হয়, যোগাযোগ হয়। আমার যেটা ধারণা, অনুমান, শেখ হাসিনাই শাহাবুদ্দিন চপ্পুকে এই পরামর্শটি দিয়েছেন বাংলাদেশে একটা আর্টিফিশিয়াল বিতর্ক সৃষ্টির জন্য, যে চপ্পু তুমি এবার জুতা খুলে বেদিতে উঠবা, আর ইউনূস সাহেবের পায়ে জুতা থাকবে, তাহলে এটা নিয়ে চলবে একটা শোরগোল অবস্থা। আপনারা জানেন রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী এসব অনুষ্ঠানে প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার যারা থাকেন তারা জুতা পরেই যান, সিকিউরিটি, রাষ্ট্রীয় প্রোটোকল, নানান কারণে। এর আগেও আপনি দেখবেন হাসিনা, এই চপ্পু যতবার শহীদ মিনারে গেছে, স্মৃতিসৌধে গেছে বা বুদ্ধিজীবী কবরস্থানে গেছে, প্রত্যেকবার জুতা পায়। তাহলে এই বেটার হঠাৎ করে কি এমন হলো যে এবার তিনি জুতা খুলে আপনার ওই কার্পেটে উঠলেন? এটা কি আপনার কাছে রহস্যজনক লাগছে না? বিষয়টি রহস্যজনক, এবং এটি পরিষ্কারভাবে হাসিনাই তাকে বলেছেন। ওই যে বললাম হাসিনার সাথে তার নিয়মিত যোগাযোগ হয়। এবার আসেন, এই সরকার কেন বিডিআরের যে হত্যাকাণ্ড হয়েছে, নারকীয় একটা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে, এটির তদন্ত কেন করতে চায় না? সরকার এই বিষয়ে কেন নীরবতা পালন করছে? এটি অত্যন্ত ভাবায় আমাদের। আমরা আতঙ্কিত হয়ে যাই যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, আমাদের আর্মিকে পঙ্গু করে দেওয়ার জন্য ভারতীয় পরিকল্পনায় সেই 2009 সালে আমাদের বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। অনেকে এটাকে বিডিআর বিদ্রোহ বলে প্রচার করার চেষ্টা করেন। এটি পরিষ্কারভাবে মিথ্যাচার। এটি কোনো বিদ্রোহ ছিল না, এটি ছিল বিডিআর হত্যাকাণ্ড। অর্থাৎ আমাদের সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করার জন্য ভারত এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে হাসিনাকে ক্ষমতায় এনে। আপনারা এর আগেরও একটা ইতিহাস জানেন যে
2003 সালের দিকে আমাদের উত্তরবঙ্গের পাদুয়া নামক জায়গায় ভারতের বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীর সাথে আমাদের বিডিআর একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ভারতের প্রায় শতাধিক জওয়ানকে বাংলাদেশের বিডিআর একবার খালাস করে দিয়েছিল। কারণ আমাদের বিডিআর ছিল সীমান্তের বাঘ, সীমান্ত টাইগার বলা হতো এদেরকে। তখন থেকেই ভারত আমাদের বিডিআরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে। তারা সহ্য করতে পারে না আমাদের বিডিআর সীমান্তরক্ষী বাহিনীকে। প্রশিক্ষণ, ট্রেনিং, সাহস, বীরত্ব সব দিক দিয়ে আমাদের বিডিআর যোজন উপরে ছিল বিএসএফ এর থেকে। তো তৎকালীন সময় ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে দিয়ে তারা এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল, কিন্তু তারা পারে নাই। তখন থেকে তারা সিদ্ধান্ত নিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। একমাত্র আওয়ামী লীগকে দিয়েই ভারত তাদের এই নীল নকশা বাস্তবায়ন করতে পারবে। এরপরে তত্ত্বাবধায়ক এর নামে ফখরুদ্দিন মঈনুদ্দিন আসলো। এরপরে আসলো হাসিনা। ভারতীয় পরিকল্পনায়, ভারতীয় নীল নকশায় একটা প্রেসক্রাইব নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনের মাধ্যমে এসে 1 মাসের ব্যবধানে, চিন্তা করে 1 থেকে 1.5 মাস, এরকম একটা নারকীয় হত্যাকাণ্ড। ক্যান ইউ ইমাজিন? আপনাকে চিন্তা করতে পারেন যে 1 থেকে 1.5 মাসের ব্যবধানে এরকম একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটানো সম্ভব বিদেশি কোনো পরিকল্পনা প্ল্যান ছাড়া? আওয়ামী লীগ মাত্র ক্ষমতা ছেড়ে বসছে অনলি কয়দিন হলো? 29শে ডিসেম্বর নির্বাচন হয়েছে 2008 সালের, আর 25শে ফেব্রুয়ারি আমাদের এই নারকীয় হত্যাকাণ্ড। কয়দিন? 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যেই এরকম একটা বড় ধরনের অঘটন পূর্ব পরিকল্পনা ছাড়া কোনোভাবেই সম্ভব? আপনারা বলেন সম্ভব নয়। এখন আসেন সরকার, আমাদের যেহেতু ছাত্র জনতা সরকার, বিগত 15 বছরে এটির বিচার হবে না, তদন্ত হবে না, এটা স্বাভাবিক। আমরা জানি হাসিনা এটা করবে না, কারণ এটা বিচার করতে গেলে, তদন্ত করতে গেলে ভারত ফেসে যাবে। আর হাসিনা তো কখনোই ভারতকে ফাঁসাবে না, কারণ হাসিনা হচ্ছে ভারতের কৃতদাস। এবার আসেন তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কেন এখানে নীরবতা পালন করছে? কেন তারা বিডিআর হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় না? একবারই রহস্যজনক। কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন, বিক্রম মিশ্রি। আপনাকে জানেন এই বিক্রম মিশ্রি আমাদের ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে একটা গোপন মিটিং করেছে। কোন পত্রিকায়, মূলধারার কোন মিডিয়াতে আসে না এই নিউজ, শুধুমাত্র ইনকিলাব আর কোন একটা বৈঠক পত্রিকায় দেখলাম এই ঘটনাটি আসছে যে বিক্রম মিশ্রি আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক করেছেন। আর মানব জমিন সহ অন্যান্য পত্রিকাগুলো বলছে বিক্রম মিশ্রি 1 ঘন্টা কোথায় ছিলেন বাংলাদেশের কেউই জানে না। এটা অ্যাবসলিউটলি বেআইনি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের লঙ্ঘন। কারণ বাংলাদেশের কোনো কূটনীতিক, কোনো রাষ্ট্রীয় ব্যক্তি যখন আরেকটা দেশের রাষ্ট্রীয় সফরে যাবেন, ওই দেশে থাকাকালে তার পুরো শিডিউল 24 ঘন্টার ওই দেশের দূতাবাসের প্রোটোকল অফিসার যিনি আছেন তিনি মেনটেন করেন। মানে বিক্রম মিশ্রি বাংলাদেশে আসছেন, বাংলাদেশের ভারতীয় হাইকমিশন যেটি আছে এই হাইকমিশনে ভারতের প্রোটোকল অফিসার আছেন, তার কাছে 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট সেকেন্ডের শিডিউল থাকাটা বাধ্যতামূলক। বিক্রম মিশ্রি কোথায় যাবেন, কি খাবেন, কোথায় বসবেন, কোথায় রাত যাপন করবেন, এভরিথিং। এর বাইরে যা করা হবে সব বেআইনি, আইনের লঙ্ঘন। তাহলে এই যে 1 ঘন্টা বিক্রম মিশ্রি কোথায় ছিলেন কেউ জানে না, এটা কি আতঙ্কিত হওয়ার মতো বিষয় নয়? আমরা কি মনে করেন এটাকে? এই সরকার কি ভারতীয় হাইকমিশনকে ডেকে জিজ্ঞেস করেছে যে এই যে ভারতের বিদেশ সচিব বাংলাদেশে আসলেন সে অমুক ঘন্টাটি কোথায় ছিল? জবাব দিয়ে করেছে? জবাব দিয়ে চেয়েছে? চাই নাই। কেন চাই নাই আপনারাই বলেন? কেন চাই নাই? রহস্যজনক না? আমার যেটা ধারণা এই বিক্রম মিশ্রি ওই ক্যান্টনমেন্টের বৈঠকে হয়তো বিডিআর এর এই হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠনের বিষয়ে নিষেধ করেছেন। তার একদিন পরে, মানে বিক্রম মিশ্রি ঢাকা ত্যাগ করার সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিল তারা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করবে না। হাউ ডেয়ারি! কি পরিমাণ সাহস, হিম্মত এদের! চিন্তা করেন, রক্তের সাথে বেইমানি। আর এটা কে করেছে? আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 2 মাস আগে বিডিআর এর এই হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য তারা উদ্যোগ নিলেন এবং দ্রুত তদন্ত কমিশন করবেন। তারা ভালোভাবে কাজ আগাচ্ছিলেন। আর 3 দিন আগে হাইকোর্ট সিদ্ধান্ত দিলেন সরকার অর্থাৎ আইন মন্ত্রণালয় চাচ্ছে না বিডিআর এর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন হোক। কেন ভাই? আইন মন্ত্রণালয়ের এত ব্যথা কেন, দুঃখ কেন? কেন তারা চায় না? এটা জাতির কাছে খোলাসা করতে হবে। আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা বলেছে যে ইতিমধ্যে মামলা যেগুলো আছে এগুলোর বিচার হোক আগে। একবারে স্টুপিডের মতো প্রশ্ন। ইতিপূর্বে হাসিনার আমলে যে মামলাগুলো হয়েছে বিডিআর, এই মামলাগুলো কারা করেছে? প্রত্যেকটা মামলা ফলস এবং যাদেরকে আসামি করা হয়েছে এরা অনেকেই, মানে 99% নিরপরাধ। এই যে আজকে ওইসব মামলায় কয়েক হাজার বিডিআর এর জওয়ান কারাগারে বন্দী আছে না,
এদের পরিবারের সদস্যরা আকুতি মিনতি করছে, আমাদের কাছে সে কান্নাকাটি করছে। আমরা যখন জেলে ছিলাম কয়েক হাজার ব্রিগেডের সদস্য কারাগারে, আমাদের কাছে সে চোখের পানি ফেলছে, বছরের পর বছর 15 বছর ধরে কারাগারে, মিথ্যা অভিযোগ। তাহলে কি এই আসিফ নজরুলরা চান যে মিথ্যা ওই মামলাগুলোতে এই যে এখনো যারা আসামি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে এদের শাস্তি হোক, ফাঁসি হোক? তাহলে কিভাবে তিনি ওই মামলাগুলোর বিচার শেষ হওয়ার জন্য বক্তব্য দিচ্ছেন? বরঞ্চ আইন মন্ত্রণালয়ের উচিত ছিল ওই সব ফলস মামলাগুলো সব বাতিল করে দিয়ে নতুন করে কয়েক ডজন মামলা দেওয়া। এবং এই বিডিআর হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি হবে খুনি হাসিনা, 2 নম্বর আসামি হবে আপনার এই যে সোহেল তাজ, 3 নম্বর হবে আপনার ওই আপনার জাহাঙ্গীর কবির নানক। মূল আসামিদের বাদ দিয়ে এরা শুরু করেছে নাটক, একবারই নাটক, পরিষ্কারভাবে নাটক শুরু করেছে। এই কথাগুলো দেশের মানুষকে জানাতে হবে। বন্ধুগণ, লাইভে অসংখ্য মানুষ দেখছেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে অনেক কথা হচ্ছে, অন্যদিকে নতুন উপদেষ্টাদেরকে নিয়েও কথা হয়, এবং বর্তমানে যে দেশের একটা পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কথা হয়, সমন্বয়কদের নিয়ে কথা হয়। অনেকেই অনেক কথা বলতেছে, আলোচনা করতেছে, আবার সমালোচনা করতেছে। সবার মন্তব্যগুলো কিন্তু তারা সোশ্যাল মিডিয়া থেকে প্রকাশ করতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।